শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হলো, সেই বিক্ষোভ কর্মসূচির মধ্যে এক পর্যায়ে শাহবাগে স্লোগান ওঠে, ওয়াকান্না হাসনাত, হাসনাত হাসনাত। এখানে ওয়াকার বলতে বাংলাদেশের সেনাবাহিনী প্রধানকে বোঝানো হচ্ছে এবং হাসনাত বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বর্তমানে জাতীয় নাগরিক পার্টির একজন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে মিন করা হচ্ছে। এখন একজন রাজনীতিবিদ, যে কিনা ছাত্র, যে কিনা কেবলই গ্রাজুয়েশন সম্পন্ন করেছে, যে একটা সফল আন্দোলনের নেতৃত্ব দিয়ে নতুন একটা উদীয়মান রাজনৈতিক হিসাবে নিজের নাম লেখাচ্ছেন, তার সাথে কেন 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন সেনাপ্রধানের তুলনা করতে হলো? কি ছিল এর ব্যাকগ্রাউন্ড? শুন দেখে নেওয়া যায়। প্রধান ওয়াকারুজ্জামান হচ্ছেন পতিত স্বৈরশাসক, যিনি ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছেন সেই শেখ হাসিনার আত্মীয়, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় জুলাই এবং আগস্টে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে বা সেনাবাহিনীকে নিউট্রাল জায়গায় অবস্থান নিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু তার সম্পর্কে অভিযোগ আছে যে তিনি আওয়ামী লীগের একাধিক নেতাকে দেশ থেকে পালিয়ে যেতে দিয়েছেন, শেখ হাসিনাকে দেশ থেকে নিরাপদে ইন্ডিয়াতে চলে যেতে দিয়েছেন। এছাড়াও আওয়ামী লীগকে বিভিন্নভাবে ট্যাকেল দেওয়ার অভিযোগ, আওয়ামী লীগকে বিভিন্নভাবে সেফ করার অভিযোগ তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমাদের এই রাজনৈতিক সমাজে বিদ্যমান আছে। এছাড়াও গত মার্চ মাসে সেনাবাহিনী প্রধানের অফিসে হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির আরও দু একজন নেতাকে নিয়ে তিনি আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করলে দেশ একটি গভীর সংকটে পড়তে পারে, দেশ একটি সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে, সেই বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন এবং সেই বিষয়ে তিনি হাসনাত আবদুল্লাহদেরকে সতর্ক করে বলেছিলেন যে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, আমি দেখেছি বাংলাদেশের রাজনীতি কেমন, এখানে যদি বাংলাদেশ আওয়ামী লীগকে তোমরা যদি নিষিদ্ধ ঘোষণা করতে চাও, সেক্ষেত্রে দেশ একটা অস্থিতিশীল অবস্থায় চলে যাবে, একটা সংঘাতের দিকে চলে যাবে। ছাত্র জনতা এই যে অবস্থানটাকে ভারতের অবস্থানের সাথে মিলিয়ে দেখেন। 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা যখন পালিয়ে ভারতে আশ্রয় নেন, তারপর থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে অতি দ্রুত একটা ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের ডাক দেওয়া। 2014, 2018, 2024-এ তাদের এই ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের ডাক দেওয়ার বিষয়টা মাথায় ছিল না। তখন তারা নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ ম্যাটার হিসেবে বর্ণনা করতেন এবং অভ্যন্তরীণভাবে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা, অন্যান্য এজেন্সিকে কাজে লাগিয়ে বাংলাদেশের নির্বাচনকে ম্যানিপুলেট করতেন। বিরোধী দলকে তারা দমন করার জন্য যত ধরনের কৌশল আছে সেই কৌশলকে কাজে লাগিয়েছেন, যাতে আওয়ামী লীগ এদেশে সারা জীবন ক্ষমতায় থাকতে পারে, শেখ হাসিনা যাতে আজীবন প্রাইম মিনিস্টার থাকতে পারেন, যাতে ভারতের পারপাস সার্ভ হয়। যখন জেনারেল ওয়াকার এই ধরনের একটি অবস্থান নিলেন, তখন স্বাভাবিকভাবেই ছাত্র জনতার মধ্যে একটা বিক্ষুব্ধ অবস্থা দেখা দিল যে জুলাই আগস্টে যারা 2000-এর বেশি মানুষকে হত্যা করলো, বিগত 15 বছরে যারা প্রায় হাজার হাজার মানুষকে যারা গুম করলো, খুন করলো, লক্ষ লক্ষ মামলা দিল, তিনটা নির্বাচনকে তারা রিগ করলো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, ব্যবস্থা নিলে দেশ একটা অস্থিতিশীল অবস্থায় চলে যাবে। তখন ছাত্র জনতা একটা বিক্ষুব্ধ অবস্থানে চলে যায় এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলও পরিষ্কার কোনো বার্তা দিতে পারছিলেন না যে আওয়ামী লীগের শাস্তির প্রক্রিয়াটা কেমন হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও আওয়ামী লীগের বিচারের প্রশ্নে কেমন যেন একটু পাশ কাটিয়ে যাচ্ছিলেন, কেমন যেন একটু পিছলা খাচ্ছিলেন। এই অবস্থান খুব দ্রুতই চেঞ্জ হতে শুরু করে যখন মধুর ক্যান্টিনে প্রায় 36টি সংগঠন মিলে একটি জুলাই ঐক্য নামক একটা প্ল্যাটফর্ম তৈরি করে এবং সেই প্ল্যাটফর্মের অন্যতম প্রধান দাবি ছিল শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কাকতালীয়ভাবে এর মধ্যেই বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ সাহেব বিদেশে চলে যান এবং তিনি যে বিদেশে চলে যান সেটা সরকারের প্রচ্ছন্ন মদদে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায়, এই অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাপ্রুভালের মাধ্যমেই তিনি বিদেশে যেতে সমর্থ হন। এই যে এখানে ওয়াকারুজ্জামানের একটা যোগসূত্র আছে। রাজনৈতিক মহলে ওয়াকারুজ্জামানের যে প্রস্তাব, সেই প্রস্তাবে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ বা ক্লিন ইমেজের আওয়ামী লীগ। সেই ক্লিন ইমেজের আওয়ামী লীগ কারা হবেন? কথিত আছে এই ক্লিন ইমেজ বা রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে তারা 3জন ব্যক্তিকে সামনে রেখে একটা সিস্টেম টেস্ট করতে চাচ্ছেন। তার মধ্যে জনাব আব্দুল হামিদ সাহেব, সাবের হোসেন চৌধুরী সাহেব এবং নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি, এই 3জনকে নিয়ে নতুন একটা রিফাইন্ড আওয়ামী লীগ, যারা শেখ হাসিনার অনুগত থাকবেন কিন্তু আওয়ামী লীগকে নেতৃত্ব দেবেন, দেশের অভ্যন্তরে থেকে একজন মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করবেন, এই ধরনের একটা প্ল্যান নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান এবং ইন্ডিয়ান কিছু এস্টাবলিশমেন্ট এদেশে অ্যাক্টিভ হয়ে যায়। গোয়েন্দা সংস্থাগুলো এদেশে অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। হাসনাত আবদুল্লাহ তার একটি ফেসবুক পোস্টে অভিযোগ করেছিলেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে একাধিক মিটিং হয়েছে গত 1 মাসে।
যাতে করে আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ হিসাবে ফিরে আসতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে তারা ভূমিকা রাখতে পারে এবং সামনের নির্বাচনে তারা কন্টেস্ট করতে পারে। এই যখন অবস্থা চলছে, এরই মধ্যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব যখন রাতের আধারে বাংলাদেশ ছেড়ে ব্যাংককে চলে যান এবং সরকারের মোটামুটি অ্যাপ্রুভাল নিয়ে, তখন এই ছাত্র জনতার একটা অংশ যারা বিপ্লবী হিসেবে নিজেকে দাবি করেন, তারা বুঝতে লাগলেন যে তাদের সময় শেষ হয়ে আসছে। এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা আন্তর্জাতিক পরিকল্পনা এদেশে বাস্তবায়িত হতে যাচ্ছে। তখন তারা একটা বিক্ষোভের ডাক দেয় হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দলীয়ভাবে প্রথমেই অংশগ্রহণ করে নাই। হাসনাত আবদুল্লাহ ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলে যান এবং সেখানে সারা রাত অবস্থান কর্মসূচি পালন করেন। এক পর্যায়ে ইসলামী ছাত্র শিবির, জামায়াত ইসলামী, অন্যান্য রাজনৈতিক দল, ইনকিলাব মঞ্চ, গণ অধিকার পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেখানে সমর্থন জানায় এবং অবস্থান কর্মসূচি পালন করেন। সেই অবস্থান কর্মসূচি একসময় শিফট হয়ে শাহবাগের মোড়ে এসে হাজির হয়। মনে রাখতে হবে, এই শাহবাগী আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এখানে গণজাগরণ মঞ্চ নামে একটি ফেসিবাদী সিস্টেম চালু হয়েছিল, যেই ফেসিবাদের কাঁধে চড়ে আওয়ামী লীগ তিনটা নির্বাচন বাংলাদেশে রিট করেছে। প্রশ্ন হচ্ছে, 27-28 বছর বয়সী হাসনাত আবদুল্লাহর সামনে কেন একজন সেনাপ্রধান, যার কর্মের অভিজ্ঞতা প্রায় 40 বছর, তিনি কেন একটা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন? শাহবাগে কেন এরকম স্লোগান দেওয়া হলো, ওয়াকান্না হাসনাত, হাসনাত, হাসনাত? আমরা একটু হাসনাত আবদুল্লাহর দিকে ফিরে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই গ্রাজুয়েট হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কের ভূমিকা পালন করেন। যাদেরকে বাংলাদেশের মানুষ এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হিসেবে চিনতেন, তাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ একজন। হাসনাত আবদুল্লাহ ছাড়াও এই আন্দোলনের আরও যারা ফেস ছিলেন, তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আবু বাকের মজুমদার, সার্জিস আলম, উমামা ফাতেমা সহ আরও অনেকে। সর্বশেষ শাহবাগের যে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, সে আন্দোলনের একমাত্র নেতা ছিলেন হাসনাত আবদুল্লাহ। বিভিন্ন রাজনৈতিক মঞ্চ, বিভিন্ন রাজনৈতিক দল তারা ঘোষণা দিয়ে দিয়েছে এই আন্দোলনে কোনো কমিটি নাই, এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের বা কোনো রাজনৈতিক মঞ্চের অধীনে হচ্ছে না, এই আন্দোলনের নেতা একমাত্র হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ যেই বিবৃতি দেবেন সেই বিবৃতিতে এই আন্দোলন চলবে। তা হাসনাত আবদুল্লাহ একজন ছাত্র বা সাবেক একজন ছাত্র নেতা হয়ে কেমনি এই বিশ্বাসযোগ্যতা বা এই গ্রহণযোগ্যতা অর্জন করলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে? এর কারণ হচ্ছে, তিনি যখন 5ই আগস্টের পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, তখন তিনি যে সমস্ত বিতর্কে নিজেকে জড়িয়েছেন, সেগুলো সবই বাংলাদেশের জনসাধারণের পক্ষের বিতর্ক। যেমন সময় টেলিভিশন সম্পর্কে আমরা জানি, বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যত ধরনের ন্যারেটিভকে বৈধতা দিতে হয়েছে, যত ধরনের অবৈধ কর্মকাণ্ড, যত গুম, যত খুন, যত ক্রসফায়ারের গল্পকে বৈধতা দিতে হয়েছে, সবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে সময় টেলিভিশন। হাসনাত আবদুল্লাহ এই সময় টেলিভিশনে গিয়ে ফেসিবাদী সাংবাদিক এবং ফেসিবাদী সম্পাদকদের বিরুদ্ধে স্টেপ নিতে আহ্বান জানিয়ে এসেছিলেন। মিডিয়ার চোখে এই জিনিসটা খুব খারাপ, সুশীল যারা আমরা আছি তাদের চোখে এই জিনিসটা খুব খারাপ, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যারা বিগত 15 বছরে কথা বলতে পারে নাই, যাদের কথা মানুষ শুনতে পারে নাই, যাদের কথা মানুষ সরকারকে শোনাইতে পারে নাই, তাদের কাছে এই হাসনাত আবদুল্লাহ এই কাজটার জন্য হিরো হয়ে গিয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজে যখন একটা গন্ডগোল লাগে, রাতের বেলা নিউ মার্কেটে যখন একটা মারামারি হয়, তখন তিনি একা বুক চিতিয়ে ওই মারামারি থামাতে গিয়েছিলেন এবং সেখানে তিনি বেশ হেনস্থার শিকার হয়েছেন। কিন্তু ওই যে তার বুক চিতিয়ে লড়ার চেষ্টা, ওইটা মানুষ গ্রহণ করেছে। ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে চট্টগ্রামে একটা সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে যখন ইসকনের অনুসারীরা যখন অ্যাডভোকেট আলিফকে শহীদ করে, সেই শহীদের জানাজায় হাসনাত আবদুল্লাহ গিয়েছিলেন। সাধারণ মানুষের কাছে তার কান্নাকে মেকি কান্না মনে হয় না, তার কান্নাকে রাজনৈতিক কান্না মনে হয় না, তার কান্নাকে অরিজিনাল কান্না মনে হয়। তিনি যেমন ফেসিস্ট এবং শক্তিশালী শাসকের সামনে চোখ রাঙিয়ে কথা বলতে পারেন, অত্যন্ত শক্ত শক্ত বক্তব্য দিতে পারেন, তেমনিভাবে তিনি যখন নামাজে দাঁড়ান, তিনি যখন জানাজায় দাঁড়ান, তিনি যখন কারোর জন্য মোনাজাত করতে যান, কবর জিয়ারত করতে যান, তখন তার চেহারা এদেশের আপামর জনসাধারণ মানুষ খুব ভালোভাবে ইমাজিন করতে পারে, খুব ভালোভাবে নিজেকে ম্যাচ করতে পারে ওই চেহারার সাথে। যখন তার কোনো প্রিয়জন মারা যায়, তখন এই সাধারণ মানুষগুলোই এইভাবে কাঁদে, এটাকে সাধারণ মানুষ মনে গেঁথে নিয়েছে।
এবং এই ফলে বাংলাদেশের একটা সেক্টরের মধ্যে, বিশেষ করে যারা ইসলামকে ভালোবাসে, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠাকে লালন করে বা ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে দেখতে চায়, তারা হাসনাত আবদুল্লাহকে নিজেদের নেতা হিসেবে মেনে নিয়েছে। বাকি অনেক নেতার নামে অনেক অভিযোগ আছে, নাহিদ ইসলামের নামে অভিযোগ আছে, সার্জিস আলমের নামে অভিযোগ আছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে অভিযোগ আছে। মাহফুজ আলম তো ইসলামকে পছন্দই করেন না, উনি লালনবাদ পালনবাদ দিয়ে তিনি ইসলামকে ভিন্নভাবে ডিফাইন করতে চান। কিন্তু এই হাসনাত আবদুল্লাহ ব্যাপারে হেফাজত ইসলাম থেকে শুরু করে বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা, বাংলাদেশের জামাত ইসলামের লোকজন, শিবিরের লোকজন, সবাই এই লোকটাকে খুব পছন্দ করে, এই লোকটাকে ভালোবাসে অন্তর দিয়ে। যার ফলে তার মধ্যে একটা সম্ভাবনা আছে বাংলাদেশের এই ইসলাম প্রিয় মানুষকে ভবিষ্যতে একটা নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ এবং বিশ্বের বুকে মর্যাদা সম্পন্ন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার একটা সুযোগ তার মধ্যে বা নেতৃত্ব গুণ তার মধ্যে দেখা যাচ্ছে। এই কারণেই এই গত কয়েকদিনে শাহবাগে যে আন্দোলনটা হলো, সে আন্দোলনে একা হাসনাত বাংলাদেশের সকল এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করে ছেড়েছেন। তবে ঝুঁকি আছে, হাসনাত আবদুল্লাহদের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই, তাকে হয়তো সুযোগ পেলেই শেষ করে ফেলে দেওয়ার চেষ্টা করা হবে। আমরা যারা জুলাইয়ের সৈনিকরা বেঁচে আছি, আমরা যারা জুলাইকে ধারণ করি, আমরা যারা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করি, তারা থাকতে ইনশাআল্লাহ এই হাসনাত আবদুল্লাহকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, হাসনাত আবদুল্লাহদেরকে শেষ করতে দেওয়া যাবে না। ইনকিলাব জিন্দাবাদ।